আচ্ছা, আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হয়তো বা লেকচার 2 শেষ হয়ে গেছিল। আজকে হচ্ছে লেকচার 3। এখানে আমরা বিভিন্ন বিষয় আসলে প্রাচীন যুগের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। এবং এইটা বলতে গেলে আসলে এটা হচ্ছে বাংলায় মুসলিমদের আগমন যে ইতিহাসটা, এটাই যে বাংলায় কীভাবে মুসলিমরা আগমন ঘটছে বা মুসলিমদের আগমনের কারণ কি। তো চলেন খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। তো প্রথমত হচ্ছে বাংলার অর্থাৎ বাংলা তথা ভারতবর্ষে যে মুসলিম অভিযান আগে পরে কি এদের সাথে যে মুসলিমরা কি এর আগে আর বাংলায় আসে নাই, অবশ্যই সেটা কিন্তু আসলে ওইভাবে যে অভিযান বা ধরো বাংলার দিকে কোনো ধরনের তাদের প্রশাসনিক বল প্রয়োগ তারা করে না এসেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা দেখিয়েছে, হয়তো বা ব্যবসা বাণিজ্য করেছে। জানেন যে ভারতের মশলা ছিল হচ্ছে বিশ্বব্যাপী বিখ্যাত, যা এখনও আপনারা জানেন যে ভারতের মশলা খুবই বিখ্যাত। কেউ যদি ভারতে যায় কিছু না আনলেও এলাচ নিয়ে আসে। তো এই ধারাবাহিকতায় তখন ভারতের সাথে বহির্বিশ্বের সম্পর্ক ছিল, বিশেষ করে আমাদের যে আরব দেশগুলো আছে ওরা করতো কি এই অঞ্চলে এসে মশলা নিয়ে ওদের ওই অঞ্চলে বিক্রি করতো। তো সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার সাথে একটা ভালো সম্পর্ক হয় হচ্ছে আরবের। এবং এই আরবের এই সম্পর্ক হওয়ার মাধ্যমে তো শ্রীলঙ্কার যে রাজা থাকে সে হচ্ছে আরবের যেই শাসনকর্তা তাকে কিছু গিফট পাঠায়, যাকে উপঢৌকন বলে। তো এই উপঢৌকনটা যখন দেবল মণ্ডলে আসে তখন হচ্ছে যারা তথাকথিত এই অঞ্চলে তো আমাদের ডাকাতের একটা আনাগোনা ছিল, তারা হচ্ছে সেটা লুট করে নেয় বা ডাকাতি করে নেয়। যার ফলে এই যে আমাদের হ্যাঁ, এই ভারতবর্ষে যে রাজা থাকে অর্থাৎ রাজা দাহির বরাবর আরব থেকে একটা চিঠি লেখা হয় যে আসলে আমাদের যেটা আপনি চুরি হয়েছে আপনি ওইটা হয়তো বা খুঁজে বের করে দেন, আর না হয় আপনি এটা জরিমানা দেন, যেহেতু আপনার অঞ্চল থেকে চুরি হয়েছে। কিন্তু রাজা দাহির এটাকে পুরো সে নাকচ করে দেয়। যারই ধারাবাহিকতায় বাংলায় হচ্ছে সর্বপ্রথম আমাদের যেই মুসলিমদের অভিযান এটাও পরিচালিত হয়, যেটা হচ্ছে 1722 খ্রিস্টাব্দে, এবং এটাও পরিচিত হচ্ছে সিন্ধু অভিযান নামে। সিন্ধু অভিযান সময় রাজা ছিলেন রাজা দাহির। রাজা দাহিরের হচ্ছে স্ত্রী ছিল হচ্ছে রানীবাই, যে হচ্ছে আপনার যখন আমাদের মোহাম্মদ বিন কাসিম এই আক্রমণ করে তখন এই রাজা দাহিরের স্ত্রী অর্থাৎ যে থাকে, তো ইনি আত্মহুতি দেন। কোথায় আত্মহুতি দেন? আগুনে। এবং এর দুইটা কন্যা থাকে, একটা হচ্ছে দুজনই যেন কি নাম থাকে, আসলে নামটা আমার মনে নাই। তো এই দুইটা কন্যাকে যখন আপনাদের এখানে আর একটু ডিটেলস তথ্য দেওয়া উচিত ছিল, যাই হোক আমার যেটুকু আছে মনে আমি সেখান থেকে বলতেছি। এইটা আপনাদের যখন আরবের গভর্নরের কাছে নিয়ে যাওয়া হয় রাজা দাহিরের দুইটা কন্যাকে, তখন তারা আবার রাজা দাহিরের কাছে, রাজা দাহিরের কন্যা সেই শাসনকর্তার নিকট একটা ধরেন নালিশই বলতে পারেন, যে বলে যে আসলে আমাকে আমাদের মোহাম্মদ বিন কাসিম আমাদের তত্ত্বাবধানে তার তত্ত্বাবধানে নির্যাতন করে, যেটা আসলে মিথ্যা ছিল। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফের যে জামাতে হাজ্জাজ বিন ইউসুফ ছিল হচ্ছে একটা প্রদেশের আপনার শাসনকর্তা। এও মেইন ক্যারেক্টার না, মেইন ক্যারেক্টার আরেকজন আছে। তো এই যে হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন যে নালিশটা করে, যার ফলে পরবর্তীতে এইটা প্রশাসনিক একটা কার্যক্রম নেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় মোহাম্মদ বিন কাসিমকে ফাঁসি দেওয়া হয়। এই হচ্ছে সিন্ধু অভিযানের একদম শুরু এবং শেষ। যে কেন মোহাম্মদ বিন কাসিমের আগমন, সে ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের জামাতা অর্থাৎ মেয়ের জামাই, এবং পাশাপাশি প্রধান সেনাপতি। যেহেতু তখন মেয়ের জামাই হিসেবেই সেনাপতিদের বেশি প্রাধান্য ছিল, এখন যেরকম বিশেষ ক্যাডারদের বেশি প্রাধান্য বা সরকারি আমলা হইলেই হয়, তো তখন আসলে সেনাপতি বা সেনাতে কাজ করে এদের একটা আলাদা চোখে দেখা হতো। যার ফলে শাসনকর্তারা বা তৎকালীন যেই আমাদের কি বলা হয় রাজার মেয়েদের বলা হয় কি রাজকন্যা, হ্যাঁ রাজকন্যারা ছিলেন বা যারাই থাকুক, অর্থাৎ তারা ইনাদের একটু প্রাধান্যতা বেশি দিত। যেমন আপনারা ভবিষ্যতে যে হয়তো বা বিসিএস ক্যাডার বা অন্যান্য ভালো সরকারি আমলাদের দিবেন। তো যাই হোক, এবার আছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার, আপনি বলতে পারেন যে এই লোকের কোনো ইচ্ছাই ছিল না এই অঞ্চলে শাসন করার। এ আসছে, লুট করছে, চলে গেছে। অর্থাৎ এই অঞ্চলে কখনোই শাসন করার উদ্দেশ্যে আসে নাই, সেটা আমরা সামনেই পড়ব। সুলতান মাহমুদ শাসক ছিল হচ্ছে গজনি হচ্ছে আফগানিস্তানের। সুলতান মাহমুদ 1000 হতে 1027 সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে মোট 17টা অভিযান করে। অর্থাৎ এই সময়ে সে মোট 17টি অভিযান পরিচালনা করে, যার 16তমটা ছিল হচ্ছে সোমনাথ মন্দির আক্রমণ। অ্যান্ড এইটা হচ্ছে তার বেস্ট, মানে তার আক্রমণের বেস্ট। আমরা যে অনেকে আছে ইংলিশ বা হিন্দি
ডাকাতি মুভি দেখি। তো এটা অন কাইন্ড অফ সেটাই বলতে পারেন যে একটা রবারি টাইপের। এবং দেখবেন যে সিনেমা যখন ক্লাইম্যাক্স সিন থাকে, মানহিস্ট হয়তো বা আপনারা দেখছেন অনেকে, বা যে কোনো ধরনের সিরিজ দেখছেন, তো দেখবেন যে ক্লাইম্যাক্স সিনগুলোতে যখন ডাকাতি করে খুব ভালো লাগে। আসলে এর ওই ক্লাইম্যাক্স সিনটা হচ্ছে এটাই 16তম। এটা খুব বেশি সে লুটলাস করে আসলে। সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটের কাথিয়াগড় অবস্থিত। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন হচ্ছে ফেরদাউসি। ফেরদাউসির একটা আপনার ওইটা ছিল যে তার পরিচিত ছিল হচ্ছে প্রাচ্যের হোমার নামে। হোমার ছিলেন হচ্ছেন একজন খুবই নামি দামি আমাদের লেখক, এবং তার বইয়ের নাম হচ্ছে ফেরদাউসির বইয়ের নাম হচ্ছে শাহনামা। সুলতান মাহমুদের রাজ্যসভার নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ কর্ম ছিলেন আল বেরুনি। আল বেরুনির একটা বইয়ের নাম আছে, এটা কি আপনারা বলতে পারেন? না স্যার, পারি না। কিতাবুল হিন্দ লিখে নেন, কিতাবুল হিন্দ। স্যার কি? কিতাবুল হিন্দ, হয় রশিদ দন্তন্বয় দ। আচ্ছা, এবার আসি মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ক্যারেক্টারটা হচ্ছে আসলে এই লোকটা তার যে অঞ্চলে বসবাস করত, এই সে যখন তার বাল্যবেলা বলতে পারেন বা আসলে, তো তখন সে হচ্ছে খুবই একটা শাসন কার্য বা ওই ধরনের কার্যক্রমে সংযুক্ত থাকতে চেয়েছিলেন। কিন্তু আপনারা দেখবেন যে যারা একটু হাইটে ছোট বা একটু ধরেন বেটে, এদের কিন্তু কোনো ধরনের সাময়িক প্রতিষ্ঠানে নেওয়া হয় না। তো মোহাম্মদ ঘুরির শারীরিক গঠনটা ওইরকম ছিল, যার ফলে সে অনেক জায়গায় চেষ্টা করছে, আসলে সে ঢুকতে পারি নাই কোনো সিপাহসালায়। এই ধারাবাহিকতায় তার নিজস্ব একটা পরবর্তীতে তিনি সেনা তৈরি করে, এবং তা দিয়েই তিনি যে আমাদের সেন বংশের শেষ শাসক অর্থাৎ লক্ষণ সেনকে পরাজিত করে, সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, মোহাম্মদ ঘুরির বাল্য নাম হচ্ছে শিয়াবুদ্দিন। তার প্রকৃত নাম হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। মোহাম্মদ ঘুরি গজনি শাসনভার করে হচ্ছে 1173 সালে, এবং তিনি এই যে লক্ষণ সেন একে পরাজিত করে। তথাকথিত আছে যে তৎকালীন হয়তোবা লক্ষণ সেনের যেই তৎকালীন পুরাণ বা যেটা এই ধর্মীয় গ্রন্থে, সেটাই লেখা ছিল যে একটা লোক আসবে যে মাথাটা বড়, হাত দুটা হচ্ছে আপনার এই ধরেন মোহাম্মদ ঘুরির শরীর ব্যাখ্যা দেওয়া হচ্ছে এরকম যে তার মাথাটা খুব বড়, তার শরীর, তার হাত দুইটা, তার পা ছুঁই ছুঁই, এবং তে দেখতে খুব বেটে। এবং এই ব্যাখ্যাটা এই যে লক্ষণ সেন তাদের ধর্মীয় গ্রন্থ ছিল এটাও ছিল। এবং যখন লক্ষণ সেন দেখে যে আসলে একটার পর একটা রাজ্য জয় করতেছে, তখন তিনি একটা লোক পাঠায় যে আসলে একটু দেখে আসো তো যে এই লোকটা কে, এবং এই যে ব্যাখ্যা আছে এই লোকের সাথে কি মিল আছে কিনা। এবং গিয়ে দেখে হ্যাঁ, ওই যে ব্যাখ্যাটা আছে সেই সাথে এই লোকের ফুল মিলে যায়। এটা কোইন্সিডেন্স না? এবার এই যে লক্ষণ সেন, এই যে নদিয়ার যে রাজা আসলে লক্ষণ সেন যাকে বলা হয়, তো এর আগেও কিছু জিনিস আসে, হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং হচ্ছে দিল্লির চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানকে হচ্ছে আসলে এরাই অ্যাপয়েন্ট করে, এবং পৃথ্বীরাজ চৌহান আসলে খুবই দুর্ধর্ষ একটা লোক ছিল, অর্থাৎ তিনি যুদ্ধ বিগ্রহে খুবই একজন পারদর্শী ছিল, যার ফলে প্রথমবার মোহাম্মদ ঘুরি তার সাথে পেরে ওঠে না। কিন্তু মোহাম্মদ ঘুরি তো চালু লোক, কারণ যে আপনার এই যে কোন অঞ্চল থেকে আসছে, সে এখান থেকে এসে সেই অঞ্চলের শাসনভার গ্রহণ করতেছে, তাহলে তো সে কম চালু না। কারণ আপনি কেউ হয়তো বা কারো বাসা ফরিদপুর, সে এসে আপনার খুলনা অঞ্চলে একদম বিশাল আর্থিক লোক হয়ে গেল, তখন বলতে হবে যে আসলে এই লোকের কিছু না হোক তার অভিজ্ঞতা আছে বা তিনি তার কোনো ক্ষমতা আছে যা দ্বারা তিনি এই পুরো অঞ্চলটাকে আয়ত্ত করতে পারতেছে। এখন এই মোহাম্মদ ঘুরি যেহেতু একটু যোদ্ধা টাইপের লোক বা তার মাইন্ডসেট ওই ধরনের, এখন কি করবে সে, দ্বিতীয়বার আবার আপনার পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করলো, এবং সেইবার বলতে গেলে এটা একটু ডিটেলস বলি যেহেতু আজকে ক্লাসটা আমারও একটা ফেভারিট টপিক, এই জিনিসটা আমার নিজের আলোচনা করতে খুব ভালো লাগে। তো এই পৃথ্বীরাজ চৌহান আচ্ছা হাতির উপর যুদ্ধ করতেছিল। আপনার একটু ব্যাখ্যা শুনে রাখেন, আপনাদের জিনিসটা মনে রাখবে। তো একটা জিনিস, যুদ্ধ করতে 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 একটা তীর এসে হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের চোখে লাগে। এই চোখে লাগার সাথ সাথ এখন
সাথে সাথে মিনস হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় সাথে 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 বলা যাই হোক, সাথে সাথে আপনার সৈন্য সামর্থ্য যারা আছে, তা পৃথ্বীরাজ চৌহান হচ্ছে হাতির উপর বসা ছিল, তো সিংহাসন করে থাকে, তো লিড করে, বাহুবলী সিনেমা যারা দেখছেন তো দেখবেন যে যুদ্ধের একজন লিড করে সব থেকে বড় একটা কিছুতে বসে। তো পুরো সৈন্য দেখতেছে যে আসলে পৃথ্বীরাজ চৌহান হাতির পিঠে নাই, কিন্তু তার আগে তা আনটিল দ্যাট মোমেন্ট পৃথ্বীরাজ চৌহানের যে সেনারা তারা কিন্তু ফুল ভালোভাবে যুদ্ধ জিতে যাচ্ছিল, কিন্তু যখনই দেখলো যে আসলে পৃথ্বীরাজ চৌহান নাই, তখন আসলে আপনি দেখবেন যে আপনার ফ্যামিলিতে ধরেন কেউ একটা লিড দিচ্ছে আপনার একটা অনুষ্ঠানের, দেন আপনার বাবা আপনার বাসায় একটা মিলাদ অনুষ্ঠান আছে, সে লিড দিচ্ছে, হঠাৎ করে আপনার বাবা বললো আমি পারবো না, তোরা নিজেরা সামলা আনে, দেখবেন তখন আপনি দিক পাচ্ছেন না, আপনার ভাই পাচ্ছে না, বা আপনার আম্মা ধরেন খুব একটা কোনো জিনিস একটা মারাত্মক কিছু আয়োজন করতেছে, বাসায় মেহমান আসবে 5-7 জন, হঠাৎ করে কোনো কারণে বললো আচ্ছা আমার হচ্ছে রান্না করতে ইচ্ছা করতেছে না, তোরা কর। আপনি এতক্ষণ আপনার আম্মাকে হেল্প করতেছিলেন, কিন্তু হঠাৎ করেই দেখা গেল এখন আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, যে আগে পেঁয়াজ দিব না আগে মরিচ দিব না আগে কী করবো, কখন পানি দেব কখন কি দিব। তো এটা হচ্ছে তার সৈন্যদের সাথে, আসলে সৈন্যরা এতক্ষণ অবধি যখন দেখছে পৃথ্বীরাজ চৌহানকে ততক্ষণ অবধি ভালোভাবে যুদ্ধ করছে, কিন্তু যখনই দেখছে যে আসলে সে নাই, সে ভাবছে হয়তো বা মারা গেছে, কিন্তু সে তখন অবধিও মারা যায় নাই, ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং শেষ অবধি পৃথ্বীরাজ চৌহান হেরে যায় এবং তাকে হত্যা করা হয়, এবং তারই মাধ্যমে হচ্ছে ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়। এই ইতিহাসটা আসলে বলার কারণই একটা, যে আসলে এই যে জিনিসগুলো বললেন তার আলটিমেট কথাই হচ্ছে এইটা, এবং এরপরে হতে হচ্ছে আমাদের যে ধারাবাহিক মুসলিম শাসন বা ইসলাম শাসন বলা যায় না, যে মুসলিম শাসন যেটা, এই শাসন ব্যবস্থা এখানে চলতে থাকে। এবার আসি দিল্লির সালতানাত, দাস বংশ, ভারতে স্থায়ী বা স্যার একটা কথা বলতে চাই। অবশ্যই। স্যার বখতিয়ার খলজির দ্বারা না ইসলামের শাসন। হ্যাঁ, হ্যাঁ, এই গোড়াপত্তন আর শাসন আলাদা জিনিস, বুঝছেন? এই লোক 1204 সালে যখন করে আপনার, এরপর তিনি মারা যান, যার পরবর্তীতে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন, আচ্ছা তিনি এই যে আমাদের সামনে আছে আপনি দেখবেন না, এখানে ইখতিয়ার উদ্দিনের আলোচনা করা নাই, আচ্ছা তো আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে কি মোহাম্মদ ঘুরি হচ্ছে 1204 সালে মারা যায়। এখন ইখতিয়ার উদ্দিনের শাসনকাল কিন্তু 1206, তখন তো এই জিনিসটা থেকে কনফিউশন হতে পারে যে আসলে তাহলে একে অ্যাপয়েন্ট করছে কে বা এ কীভাবে আসলো। এও ওই যে পরবর্তীতে এই যে সালতানাত, এই যে 1206 থেকে শুরু হয়েছে দেখেন এই সালতানাতের দেওয়া, কিন্তু সেইখানে যুদ্ধ করছে হচ্ছে 1204 সালে, যেখানে সাল দেওয়া নাই। তো এরই মাধ্যমে হচ্ছে আসলে গোড়াপত্তন মানে হচ্ছে ওই যে আমাদের বলছিলাম না বাবার হইলো আবার যার বাবর হচ্ছে আপনার কিন্তু ওইটা করে না, ও কিন্তু শাসন করে না, মুঘলদের গোড়াপত্তন করে, কিন্তু মানে মুঘলদের শাসন ব্যবস্থা উন্নতি করে কিন্তু আকবর। জাস্ট বাবর আপনার দেশটা স্বাধীন করে রেখে দিয়ে চলে যায়, বা তার তার আগেই ক্ষমতা দেওয়ার আগেই সে মারা গেছে। তার মোহাম্মদ ঘুরি 1204 সালে তিনি যুদ্ধ করে তিনি তার মারা গেছে। এখন সে কী করে করবে, তখন 1206 সালে আমাদের আবির্ভাব ঘটে হচ্ছে ইখতিয়ার উদ্দিনের। এবার ভারতে স্থায়ী শাসন বা প্রকৃত মুসলিম শাসন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, দিল্লির কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করা হচ্ছে 1206 সালে। এর আন্ডারে হচ্ছে আমাদের ইখতিয়ার উদ্দিন হচ্ছে কাজ করে। এবার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক গজনির যে সুলতানের কৃতদাস ছিলেন সে হচ্ছে মোহাম্মদ ঘুরি। এই দেখেন ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, দিল্লির কুতুব মিনার নির্মাণ করে কুতুবুদ্দিন আইবেক। দিল্লির কুতুব মিনার চেনেন দেখবেন অনেকে। আচ্ছা দানশীলতার জন্য তার উপাধি ছিল হচ্ছে লাখ বাক্স। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। একজন দেখেন এই যে আপনার কুতুবুদ্দিন আইবেক হচ্ছে কী করছে, জাস্ট প্রতিষ্ঠা করছে, প্রকৃত প্রতিষ্ঠাতা, কিন্তু মূল যে অর্থাৎ পুরোটা বিস্তার করছে সে হচ্ছে আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ, এবং এদের পূর্ণ নামটাই মনে রাখবেন, জাস্ট ইলতুৎমিশ রাখবেন, শামসুদ্দিন ইলতুৎমিশ সংক্ষেপে। এখন ইলতুৎমিশ কিন্তু এই অঞ্চলে অনেক উপকার করছে। ইলতুৎমিশ এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে আপনি যখন পড়বেন আসলে এখানে খুব বেশি করেই পড়া দরকার হয়, কিন্তু এক বিষয়ে একটু ওভার করে গেলেও সমস্যা নেই। আচ্ছা ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলন করে ইলতুৎমিশ। আচ্ছা এর আগে কি মুদ্রা ছিল না? এর আগে লেনদেন করতে কী করে, চুরি ডাকাতি করে? এর আগেও মুদ্রা ছিল, কিন্তু আসলে অফিসিয়াল মুদ্রা বা আপনার যে একটা টাকশাল থেকে যে মুদ্রাটা আসবে এইটার প্রচলন করা হচ্ছে ইলতুৎমিশ। যে টাকশাল থাকবে, সেখানে টাকা ছাপানো হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা থাকবে,
ঢাকায় শাসকের ছবি থাকবে, এই জিনিসগুলো আসলে এই লোক করে। শামসুদ্দিন ইলতুৎমিশ সুলতানি আজম উপাধি নেন খলিফা আল মুনতাসির। তখনকার সময় আপনারা দেখবেন না যে তেল দেয় না মানুষকে। আপনারা আপনাদের এলাকায় কোনো নতুন নতুন নেতা হলে একটা টাইমে ধরে অন্য কেউ ছিল, তাকে খুব প্রেইজ করা হতো। এখন অন্য কেউকে হয়তো বা সে ততটা প্রেইজ করা হয়। দেখবেন যারা তেল দেয় ওরা 12 মাসে তেল দেয়, মানে ওদের 2-4টা ড্রাম আছে, ওইখান থেকে আয় না প্রতিদিন নেতারা তেল দিতে থাকে। তো তৎকালীন যে সময়টা ছিল তখন এরকম তেল দেওয়া হতো। আসলে মানে এক একটা উপাধি, সুলতানে আজম এই উপাধিটা ধরেন খুব বড় উপাধি, আসলে ইলতুৎমিশের জন্য এটা যথেষ্ট, কিন্তু তৎকালীন শাসকেরা এই ধরনের দিয়ে তাদের হচ্ছে একটু তোষামতি করতো। দিল্লির সিংহাসনে আরোহণ প্রথম নারী হচ্ছে সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া হচ্ছে ইলতুৎমিশের কন্যা। তো যার শরীরে ইলতুৎমিশের রক্ত প্রবাহ হচ্ছে, আসলে সে তো খুবই ভালো একজন শাসক হবে। এখন সহজ সরল জীবনযাপনের জন্য ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। যে গিয়াসুদ্দিন বলবানের পূর্ব নাম হচ্ছে বাহাউদ্দিন। আচ্ছা, রক্তপাত ও কঠোর নীতি যে শাসকের বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন বলবৎ। ভারতের তোতাপাখির নাম হচ্ছে আমির খসরু। তোতাপাখি বলতে হচ্ছে তাকে উপাধি দেওয়া হয়েছিল। আমির খসরু সভাকবি ছিলেন হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আমির খসরু সুলতান গিয়াসুদ্দিন বলবানের সভাকবি ছিলেন। এবার আসি খলজি বংশ। ইয়োজ খলজি যেগুলো আসলে, তা খলজি বংশ হচ্ছে 1290 থেকে 1320। তো কত বছর শাসন করে? 30 বছর। এখন খলজি বংশের প্রতিষ্ঠা জালালউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। মূল্য বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রবর্তন করে আলাউদ্দিন খলজি। মূল্য বলতে আপনারা যে বাজারে গেলে দেখেন না মুদ্রা তালিকা, যে তেল 190 টাকা বা 200 টাকা লিটার, পেঁয়াজের কেজি 80 টাকা, এইগুলো আসলে তো কেউ না কেউ চালু করছে। তো আরবদের ওই দেশগুলোতে তখন যেহেতু বাজারের ব্যবস্থা খুব ভালো ছিল, আপনারা আগেও বলছি যে আসলে আরবদের এই অঞ্চলে আসতোই তারা বাণিজ্য করতে। তো যারা ব্যবসা করে খায় তাদের তো ব্যবসা কেন্দ্রিক চিন্তাভাবনা হবে। তো ওই কারণে তাদের যে মাইন্ডসেটটা আসলে ওইভাবেই ছিল, যার কারণে এই ধারাবাহিকতা, এই প্রচলনটা আস্তে আস্তে আরবরা বেশি করে। দেখবেন যে টাকশাল, টাকা, ব্যবসা করতে কী লাগে? টাকা লাগে। বাজারে মানুষ কী করতে যায়? ব্যবসা করতে, কেনা দানা করতে, লেনদেন করতে। এবার আছে আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি ছিল মালিক কাফুর। আলাই দারওয়াজা নির্মাণ করে আলাউদ্দিন খলজি। সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন মুসলিম সেনাপতি মালিক কাফুর। কেন মালিক কাফুর বিখ্যাত? এই কারণটায়। আলাউদ্দিন খলজির সময়কালে রচিত বিখ্যাত উপন্যাস হচ্ছে পরদিনী। 1 মিনিট ব্রেক, একটু পানি খেয়ে আসি। এবার আসি আমাদের তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। অর্থাৎ তুগলক বংশ শাসন করে কয় বছর? 93 বছর। তো এই তুগলক বংশের প্রতিষ্ঠার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের শেষ শাসক হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, এবং মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খা। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খা। এবার দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। দিল্লি হচ্ছে মুসলিমদের শাসনের জন্য অনেকটা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তারপরে এখন দেবগিরিতে, এখন দেখবেন যে পুরানো সময় আসলে শাসন ব্যবস্থায় শাসকরা বারবার রাজধানী স্থানান্তর করেছে। কেন করেছে? ওই নিজের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। যার ফলে এই যে আপনার এখান থেকে স্থানান্তর করা হয়। এবার মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। সোনা ও রূপার পরিবর্তে প্রতীক মুদ্রা প্রচলন করে মোহাম্মদ বিন তুগলক। এখন একটা টাইম পরে দেখা গেল যে সোনা রূপা দিয়ে আপনি কত টাকা বানাবেন? এগুলো তো লিমিটেড রিসোর্সেস। সোনার যে জিনিসটার দাম কম সেটা বুঝবেন যে খুব বেশি পাওয়া যায়, আর যেটার দাম বেশি ওইটা খুব কম পাওয়া যায়। তো যার ফলে সোনা রূপা একটা সময় পর যে আসলে কতগুলা অর্থ তৈরি করতে 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 এক সময় কিন্তু এটা সংকট দেখা দিছে। যার ফলেই তারা শুরু করে কি যে আসলে সোনা রূপার পরিবর্তে তামার টাকার প্রচলন করে। মোহাম্মদ বিন তুগলক রাজত্ব ভারতবর্ষে আসছে ইবনে বতুতা। ইবনে বতুতাকে বিদেশি পরিব্রাজক, পরিব্রাজক কারে বলে?
পরিব্রাজক বলতে বোঝাচ্ছে বিভিন্ন সময় বিদেশ থেকে অনেকে হয়তো দুইটা কারণে তারা আসে, এক আছে ধর্ম প্রচার করতে, দ্বিতীয় আছে হচ্ছে ভ্রমণ করতে। আপনাদের এলাকায় যদি কোনো দর্শনীয় স্থান থাকে, যেমন আমার এলাকা আছে 60 গম্বুজ, তো এই অঞ্চলে খুব বেশি বিদেশি দেখা যায়। কেন দেখা যায়? তারা আসে এই অঞ্চলে, এই যে 60 গম্বুজ ইতিহাস তারা জানে, ঘোড়াদিগির ইতিহাস তারা জানে, তারপরে যে খানজান আলীর মাজারের সম্পর্কে তারা জানে। তো এই সকল ইতিহাস তারা দেখতে আসে। আর কিছু লোক আসে দেখেন বিদেশি থেকে, এই ওই দেশ থেকে আসে, তাবলিগে আসে। তাহলে পরিব্রাজকদের আগমন কিন্তু বর্তমান কালেও আছে, যে তারা দুইটা কারণেই আসে। এবার আসে হচ্ছে ফিরোজ শাহের আত্মজীবনীমূলক গ্রন্থের ফতোয়া ফিরোজ শাহী, অর্থাৎ তার বইয়ের নাম হচ্ছে ফতোয়ায়ে ফিরোজ শাহী। এবার আসে হচ্ছে দিল্লির যে সুলতান প্রথম বাংলাকে স্বাধীনতা দিতে বাধ্য হয়, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে তার প্রথম শাসন ব্যবস্থা। তুগলক বংশের শেষ সুলতান হচ্ছে মাহমুদ শাহ। এবার আসি সৈয়দ ও লোদি বংশ। সৈয়দ ও লোদি বংশ হচ্ছে প্রথম হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে খিজির খান, এবং লোদি বংশের প্রতিষ্ঠা হচ্ছে বাহালুল লোদি। বাহালুল লোদির নামটা আপনারা হয়তো বা শুনেছেন। এবার বাংলাদেশ সুলতানের সাথে সিকান্দার লোদির সন্ধি সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। দিল্লি সালতানাত ও লোদি বংশের শেষ সুলতান ছিল হচ্ছে ইব্রাহিম লোদি, এবং ইব্রাহিম লোদি যুদ্ধে পরাজিত হয় হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, যার মাধ্যমে হচ্ছে আকবরের আগমন ঘটে, তারা বলছে। এবার আসে মুঘল শাসন। এটা কত বড়, সম্ভব নয় তো, অর্ধেক পড়া দিবানি। আচ্ছা দেখি। এবার আসে হচ্ছে আমাদের এই যে পানিপথের প্রথম যুদ্ধ। এখানে দেখবেন পানিপথের প্রথম যুদ্ধে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে আসলে যে যুদ্ধটা, এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত। তো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছে 1526 সালে। এখন ওই আপনারা হয়তো নাটবল্টু কার্টুনে দেখছেন, যে জিজ্ঞাসা করা হয় যে আসলে পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়, তো বলে স্যার দুপুরে। বলে দুপুরে কেন? কয় স্যার রাতের যুদ্ধ হলে পানিতে কিভাবে, মানে পানিতে রাত যুদ্ধ হলে রাতে কিভাবে দেখবে? আসলে যুদ্ধটা পানিতে হয় না, এই যুদ্ধ, এই জায়গাটার নাম হচ্ছে পানিপট, এটা হচ্ছে দিল্লির একটা জায়গার নাম। এটা হচ্ছে মানে অনেক জায়গায় অনেক নাম থাকে না, তেমনই এটার নাম হচ্ছে পানিপথ। তো এখানে হচ্ছে যুদ্ধটা হচ্ছে না, এবং যুদ্ধটা হচ্ছে দিনের বেলায় হয়, হ্যাঁ দুপুরে না। তো এবার আছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় যে যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে পানিপথের যুদ্ধ। এবার আসি আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় বৈরাম খান এবং হিমুর মধ্যে। এই বৈরাম খান আর হিমুর কাহিনী আমরা যখন সামনে আসবে আসলে তখন দেখা দিব। এখন জাস্ট দেখে রাখেন, আমরা এর ভিতরে অনেক ডিটেলস আছে তো, যার কারণে। আচ্ছা, এরপর আছে পানিপথ দ্বিতীয় যুদ্ধে যে মুঘল সম্রাট দিল্লি দখল করে, সে হচ্ছে আকবর। আকবর দি গ্রেট কেন বলা হয়, এটা থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে আকবরকে কেন গ্রেট করা হয়, আরও সামনে অনেক কিছুই আছে। আচ্ছা, এবার পানিপথের তৃতীয় যুদ্ধ হয় হচ্ছে আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মাধ্যমে, যেটা 1761 সালে হয়। এবার আসে হচ্ছে পানিপথের যুদ্ধের ফলাফল আহমদ শাহ আবদালি মারাঠিকে পরাজিত করে, এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধে। স্টুপিডরা এখন সব মেসেজ দেওয়ার জন্য ব্যস্ত। আর আচ্ছা, সবগুলা যুদ্ধ কি একসাথে হয়েছে? না, প্রথমটা হচ্ছে 1526 সালে, দ্বিতীয়টা হচ্ছে 1556 সালে, তৃতীয়টা হচ্ছে 1761 সালে। বলতেছিলাম এক জায়গায় হয়েছে নাকি? হ্যাঁ, জায়গাটা তো এক। আচ্ছা, সম্রাট বাবর ও সম্রাট হুমায়ুন। আচ্ছা, সাইডে যে পপ আপগুলো আছে এগুলো একটু ইগনোর করেন, কিছু করার নাই। আচ্ছা, বাবর সম্রাট বাবর ও সম্রাট হুমায়ুন বাবর ফরগানার সিংহাসনে বসানো হচ্ছে 11 বছর বয়সে। বাবর তার যে পিতার রাজ্য, অর্থাৎ ফারগানা, ও এইটা অন করে এই কারণে মেসেজ আসতেছে। ফারগানা, এই অঞ্চলটা হচ্ছে তিনি শাসন ব্যবস্থা করেছিলেন, যার পরে তিনিও 11 বছর বয়সে ওইখানে সিংহাসনে বসেন। কিন্তু ভারতবর্ষে তিনি আসেন কবে, বা সেটা হচ্ছে পানিপথের যুদ্ধের মাধ্যমে, কি সেটা হচ্ছে এখন দেখবো আসলে। তো বাবরের যখন 11 বছর বয়স, তখন তিনি চিন্তা করলেন আসলে আমি
একটু এক্সপ্যান্ড করি, মানে আমার ক্ষমতাকে একটু আগাই। তো তিনি যখন ভারতবর্ষের দিকে অগ্রসর হলেন, দেখবেন না আপনার বাবা দাদার ভিতর বা চাচার ভিতর যদি কোনো সময় জায়গা জমিনে বিরোধ থাকে, দেখবেন যেদিন আপনার বাবা বাসায় থাকবে না, ওই দিন সে জায়গা দখল দিতে আসবে। যেদিন আপনার বাবা বাসায় থাকবে সেদিন সীমানায় আসবে না। তো এই বাবর যখন 11 বছর বয়সে সিংহাসনে বসছেন, ধরেন একটা দেশ যত যাই হোক, আপনার এলাকার ধরেন কেউ মেম্বার হলো 11 বছর বয়সে, এর থেকে মুরব্বী যারা আছে এরা তো মেনে নিবে না। তো বাবরকে ওরকম মেনে নেয়নি, যার ফলে তিনি যখন ভারতের দিকে অগ্রসর হয়, তার যেই চাচারা ছিল বা তার যেই গুরুজনরা ছিল বলতে গেলে, তারা ওই তার ফারগানা দখল করে। তখন বাবর করে কি, আবার ফেরত আসে, যে আমি যে একটু দেখি। তখন বাবর চিন্তা করে আসলে ফেরত যদি আসি, যতটা আগাইছি তত তো পিছাবো, আমার এই কুলো যাবে ও কুলো যাবে। তখন চিন্তা করে আসলে ফারগানাটা আমি পরেও দখল করতে পারবো যদি আমার ক্ষমতা পরবর্তীতে বিস্তার হয়। যার কারণে তিনি হচ্ছে ভারতবর্ষ থেকে অগ্রসর হয়। এবং যারই মধ্যে বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, ফার্সি ভাষায় হচ্ছে সিংহ। এবার বাবর কিন্তু আসলে 11 বছর বয়সে ক্ষমতায় বসছে, ভারতবর্ষ আসছে আসলে সেই শাসন ব্যবস্থা করে নিল। তার ব্লাড লাইনটা একটু দেখেন। ব্লাড লাইন দিক পিতার দিক থেকে তিনি হচ্ছে তৈমুর লংকে জানেন যে খোরা তৈমুর নামে পরিচিত। এই লোকটা খুবই একটা দুর্দর্শ লোক, আপনার যোদ্ধা ছিল। এবং চেঙ্গিস খানের নাম তো শুনছেন। তো এই চেঙ্গিস খান হচ্ছে বাবরের মার দিকের আত্মীয়, যার ফলে তার ব্লাড লাইন অর্থাৎ তার রক্তে পৃথিবীর 2 দুর্ধর্ষ যোদ্ধার রক্ত আছে, যার ফলে ধারণা করা হয় এটা হয়তো বা বাবরের 14তম পুরুষ, আর ইনি হয়তো বা বাবরের 5মতম পুরুষ, অর্থাৎ বাবর ইনার 5মতম বংশধর, আর তৈমুর লঙের হচ্ছে 14তম বংশধর। আচ্ছা, খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে 1527 সালে। খানোয়ার যুদ্ধ হচ্ছে খানোয়ার প্রান্তরে আফগানের সাথে বাবরের যুদ্ধ হচ্ছে গোগরার যুদ্ধ হয়। সম্রাট বাবর মারা যান 1530 সালে। এই যে বাবর 26 সালে ভারতবর্ষে মুঘল প্রতিষ্ঠা করছে, 30 সালে মারা গেছে, তাহলে বাবর এত বড় রাজ্য কীভাবে শাসন করবে? আসলে যারা শাসন মানে গোড়া পত্তন করে এরা আসলে ওইভাবে শাসন করতে পারে না। তারা ধারাবাহিকতায় আপনার করে দিয়ে এরপরে যখনই তারা ধরেন স্থায়ী করতে যায়, তখনই আসলে মারা যায় বা কোনো দুর্ঘটনা ঘটে। সম্রাট বাবর রচিত আত্মজীবনী নাম হচ্ছে তুজুকে বাবরি, যেটা তুর্কি ভাষায় লেখা। তুজুকে বাবরি বলতে হচ্ছে বাবরের জীবননামা। এবার সম্রাট হুমায়ুনের পিতার নাম হচ্ছে সম্রাট বাবর। আচ্ছা, এই যে সম্রাটদের নাম, এটা আপনি কি মনে রাখবেন? এটা কি আপনাদের কোনো শর্টকাট জানা আছে? জি না স্যার, জানা নাই। আচ্ছা লেখেন, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। লিখছেন? বাবার হইল, আচ্ছা এটা লিখছেন আপনারা? স্যার আরেকবার বলেন। বাবার হইল আবার জ্বর। এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে লিখেন একটু একটু, মানে নিউমরিক তো, শর্টকাট যেহেতু। সারিল ঔষধে, মানে ঔষধ, যেটা আপনারা ওষুধ বলেন যেটাকে। আচ্ছা, বাবরের নিচে বাবার জি নিচে স্যার, নেক্সট। বাবার নিচে লেখেন বাবর। হইল, হইলর নিচে লেখেন হুমায়ুন। আবার, আবারের নিচে লেখেন আকবর। বাবার হইল আবার জ্বর, জ্বরের নিচে লেখেন জাহাঙ্গীর। সারিল, সারিল নিচে লেখেন শাহজাহান।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ঔষধে, ঔষধের নিচে লেখেন হচ্ছে আওরঙ্গজেব। লেখা হলে আমারও জানাবেন যে হ্যাঁ স্যার লিখছি। স্যার ঔষধের নিচে কি লিখতে বললেন? আওরঙ্গজেব। হ্যাঁ স্যার লিখেছি। সবাই? জি স্যার। আচ্ছা, কে কার বাবা, কে কার পুত্র, বহুত কিন্তু প্রশ্ন আসে। আশা করি একটা জিনিস মনে রাখলে পেঁচাবে না, একদিনে মুখস্থ হবে না, আমারও একদিনে হই নাই, কিন্তু এই নিয়মটা একটু সহজ আছে যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। আচ্ছা, এবার সম্রাট হুমায়ুন গৌড় ভ্রমণ করে হচ্ছে 1538 সালে। বাংলার নাম দেন হচ্ছে হুমায়ুন জান্নাতাবাদ। এই হুমায়ুন লোকটা আসলে একটা মন কাইন্ড অফ মানে একটু সহজ সরল বলতে পারেন, বা একটু ওই ধরনের মাইন্ডসেট না। মানে বাবর, সে যে বংশের লোক বা তার যে ব্লাড লাইন সেই রকমের সে লোক ছিল না। ওই টাকা আছে, বাপের টাকা উড়াচ্ছে, রেখে গেছে, বাংলায় আসছে, বাংলার নাম জান্নাতাবাদ দিয়ে দিছে, এই কাজকাম। এই ফাঁকে শের খান সুর, যাকে শেরশাহ বলা হয়, এই সুযোগটা এই লোক লুফে নেয় এবং চৌসারে যুদ্ধের মাধ্যমে 1539 সালে হুমায়ুনকে সিংহাসন থেকে তাড়িয়ে দেয়। যার ফলে হুমায়ুনের শাসনকাল গণনা করা হচ্ছে আপনার 1530 থেকে 1540 এবং আর পরবর্তীতে 1550 থেকে 1560। এই চৌসারের যুদ্ধের পরে কনৌজের যুদ্ধ হচ্ছে তার ফাইনালাইজ একদম, যে হুমায়ুন আর তার ক্ষমতার কোনো ছিটেফোঁটা নাই কোথাও। পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন পুনরায় দিল্লি দখল করে 1550 সালে, অর্থাৎ বাকি 15 বছর। এর আগে একটু কাহিনী বলি কীভাবে শের শাহ সব দখল করে। আসলে এই যে জান্নাতাবাদ নাম দিছে না, তো আপনি একটা জিনিসের নাম জান্নাত দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কতটা পছন্দ হয়েছে। আর এই এই এদের মানে বংশীয় একটু সমস্যা ছিল, এরা যে কোনো জিনিস দেখলে খুবই ভালো প্রেস করতো। ধরেন এর দাদা না মানে এর 2-3 পুরুষ শেষে আছে, মমতাজ মেহেল বা আপনার যেগুলো আছে সেগুলো দেখব। তো যাই হোক, এখন এই জান্নাতাবাদ দেখার কারণে সে 8 বছর যাবৎ খেলে ওই সুখ আহ্লাদই করছে, আর কিছু করি নাই। এই সুযোগ নিছে হচ্ছে শেরশাহ এবং তিনি হচ্ছে এটা দখল করে। যাই হোক, 1556 সালে দিনে পানা দুর্গার পাঠাগারের সিঁড়ি থেকে তিনি পড়ে মৃত্যুবরণ করেন, অর্থাৎ সিংহাসনে আসলো একটা বছর অমনি তিনি মারা গেলেন। তার ফলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাবর, হুমায়ুন কেউ কিন্তু মুঘল সাম্রাজ্যের বৃদ্ধি করি নাই। তাহলে কে করছে? শের খানের তো একটু পড়ি, তারপরটা দেখি। তো সুর বংশ হচ্ছে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ভারতবর্ষে আফগান শাসনের সূত্রপাত করে। শেরশাহ বাংলা দখল করে 1540 সালে। ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাক, প্রথম ঘোড়ার ডাক মানে কি? শেরশাহর আগে ঘোড়ার ডাকই নাই, তাই একটু অ্যান্সার করেন তো এটা। কেউ জানেন এটা? আচ্ছা, ঘোড়ার ডাক বলতে হচ্ছে কি, ধরেন স্যার আবার একটু বলেন, নেট সমস্যা কারণে শোনা যায় না। আচ্ছা, ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাক প্রচলন করে শেরশাহ। আসলে এই ঘোড়ার ডাক বলতে কি বোঝানো হচ্ছে? যে ঘোড়াকে ডাকা, ঘোড়া যে ডাকে ওইটা প্রচলন করে? স্যার যুদ্ধের না কথা কি স্যার, বলা হয়েছে? বুঝি নাই, আরেকবার রিপিট করেন। স্যার এই জায়গায়, স্যার এই জায়গায় কি যুদ্ধের কথা বলা হয়েছে? না না না, আসলে কি, ধরেন কোনখান আপনার এলাকায় একটা নিউজ হচ্ছে, যে কোনো ধরনের নিউজ আপনার এলাকায় একটা, যে আজকেরা সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় হওয়ার আভাস আছে। এই নিউজটা এখন দেয় কি করে? হয় মসজিদের মাইকে দেয়, নয় হয়তো বা স্কুল কলেজে ঘন্টা বাজায় দেয়। তখন তো আসলে ওইগুলো কিছুই ছিল না। এখন রাজা থেকে একটা ফরমান এসেছে, একটা নিউজ এসেছে, এটা তো আমার প্রচার করতে হবে। তো এই ঘোড়াটা ডাক দিলে, ঘোড়ার ডাকটা কিন্তু খুব প্রবল দূরে এবং ওই আওয়াজটা খুব দ্রুত পৌঁছে যেত, যার ফলে ওই ঘোড়ার ডাক দিলেই লোকজন বুঝতো আসলে এখন কোনো নিউজ আসছে,
কোনো ইম্পর্টেন্ট নিউজ যার কারণেই আমাদের এখানে পৌঁছাতে হবে। আচ্ছা, দাম নামক মুদ্রার প্রচলন করে শেরশাহ। দাম নামক মুদ্রা বলতে হচ্ছে কি আমরা একটা জিনিস না, আমরা যেমন টাকা ব্যবহার করি এটা হচ্ছে দাম। আচ্ছা, কবুলিয়াত বা পাট্টা প্রতিষ্ঠা করেন হচ্ছে শেরশাহ। শেরশাহ চাকরি করতেন হচ্ছে সম্রাট বাবরের অধীনে। শেরশাহর প্রকৃত নাম হচ্ছে ফরিদ। ফরিদ পরে হচ্ছে তিনি একা হাতে একটা বাঘ শিকার করে, যার ফলে তার নাম হয়েছে শেরশাহ, শের খান, সরি। এর প্রথম নাম থাকে হচ্ছে ফরিদ। এরপরে তিনি খালি হাতে বাঘ শিকার করেন, যার ফলে তার নাম দেওয়া হচ্ছে শের খান সুর। এবং তিনি পরবর্তীতে যখন বাংলা দখল করে বা এই অঞ্চলটা শাসন করে তখন তিনি তার নাম দেয় শেরশাহ। ভারত উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস শাসন করে শেরশাহ। দিল্লি থেকে পর্তুগিজদের বিতাড়িত করে শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা জানেন যে খুবই একটা বিশাল প্রসিদ্ধ রোড, এইটা কিন্তু আসে। শেরশাহ আসবে আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আসবে না, অসম্ভব। এছাড়া আফগান দুর্গ, কৌরাই সরাই, এগুলো সব শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক অপর নাম হচ্ছে সড়কে আজম, যেটা 16 শতকে নির্মিত হয়। এবার শেষ মুঘল সম্রাট আকবর। আকবর সিংহাসন আরোহণ করে 13 বছর বয়সে। কার সাথে মিল আছে? বাবরের সাথে। তাহলে যারা সিংহাসনে আগে করছে তাহলে বুঝতে পারছি এরা কিছু না কিছু করছে। যেমন আকবর বাংলা জয় করা হচ্ছে 1575 সালে। আকবর বাংলা দায়িত্ব নেন হচ্ছে 1576 সালে। অমুসলিমদের উপর যে জিজিয়া করে এটা মাফ করে দেন সম্রাট আকবর। আসলে সম্রাট আকবর একজন ঠান্ডা মাথার শাসক ছিলেন। ঠান্ডা মাথার শাসক বলতে কি, আপনার বাসায় কোনো কিছু একটা হয়েছে, আপনি সেটা নিয়ে আপনার ছোটো ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আপনি খাচ্ছেন না, বা আপনার ছোটো ভাই আপনার সাথে ঝগড়া নিয়ে করতে খাচ্ছে না, তখন আপনার বাবা প্রথমে এসে কী করবে, আপনার ছোটো ভাইরা বোঝাবে যে না খাও, আমি ওর বিচার করবানি। তখন যদি শুনলো, না শুনলে আর দুইবার বললো যে আসলে খাও, তৃতীয়বার কিন্তু আর বোঝাবে না, তৃতীয়বার একদম পিটাবে। তো এই আকবর হচ্ছে যতক্ষণ আমি মিষ্টি কথায় কাজ করতে পারতেছি মিষ্টি কথায় কাজ করি, কি দরকার আমার যুদ্ধ করার, যার ফলে তার টাইমে এতটা রাজ্য বিস্তার হয়। এবং এই যে আপনি অমুসলিমদের উপর একটা জিজিয়া কর, অর্থাৎ মুসলিম শাসক জিজিয়া কর তো আসলে সরকারের ইনকামের মেইন সোর্স, তারপর অমুসলিমদের উপর আপনি কর আরোপ বন্ধ করে দিচ্ছেন, মানে আপনি কতটা মানে প্রজাপ্রেমী শাসক এটা দ্বারাই তো বোঝাতে চাচ্ছে। কিন্তু এই দ্বারা যে তার একটা আলাদা রকম মাইন্ডসেট ছিল যে সবাইকে আমি এক করে রাখবো, এবং দিনে ইলাহি প্রবর্তন করে আছে। দিনে ইলাহি একটা হচ্ছে ধর্ম মত, এটা কিন্তু কোনো ধর্ম না, এটা হচ্ছে ধর্ম মত। অর্থাৎ আমরা যেরকম বিভিন্ন শরিয়া মানি, কেউ হয়তো বা এটা কন্ট্রোভার্সিয়াল হইতে পারে কথাটা, তারপর বলি কেউ হয়তো বা আপনার আহলে হাদিস, কেউ আছে হানাফি মাযহাব, কেউ আছে মালিকি, কেউ আছে শাফাই, কেউ আছে হয়তো বা চরমনাই। তো এইরকমই আছে, দিন হিলাই একটা ধর্ম মত, অর্থাৎ তিনি ওইরকম একটা প্রচলন করেন, এটা কিন্তু কোনো ধর্ম না। বাংলা সন চালু হয় হচ্ছে 1584 সালে। বাংলা সন গণনা শুরু হয় হচ্ছে 1556 সালে। সম্রাটের নির্দেশে প্রথম বাংলা বর্ষপঞ্জি তৈরি হয়েছে পণ্ডিত ফতেউল্লাহ সিরাজি। মানব সদারি প্রথা আকবর করেন, যার অর্থ হচ্ছে পদমর্যাদা। এখানে কি আছে আমি তো পড়তে পারতেছি না। আচ্ছা, আকবরের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আবুল ফজল। আবুল ফজলের বিখ্যাত নাম হচ্ছে আইনে আকবরী। আকবরের কৌতুককার ছিলেন যে বীরবল, পড়তে পারতেছি না তো। আচ্ছা, আকবরের প্রচলিত দিনে এলাহিতে সমর্থক ছিল, আমি দেখতেই পারতেছি না। আমিও পড়তে পারতেছি না। দেখেন আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেন, এই ক্লাসটা রেকর্ড দেওয়া হবে যখন, তখন আরেকটু শুনে শুনে রেখে নিন। আচ্ছা, রাজপুত নীতি প্রবর্তন করে 1562 সালে। রাজপুতরা হচ্ছে যোদ্ধা জাতি, বুঝছেন। এখন যারা যোদ্ধা জাতি ওদের সাথে যুদ্ধ করতে গেলে কি হবে, আপনার এলাকায় খুব মারামারিতে কেউ প্রসিদ্ধ, এখন যদি আপনি তার সাথে মারামারি করতে যান তা আপনি 8 জন নিয়ে গেলেন, 5 জনের মাথা ফেটে যাবে। এখন আকবর তো চালু লোক, ও তো চায় না যে আমার 5 জনের মাথা ফাটুক বা আমার 5000 সৈন্য মারা যাক। ও করলো কি, যে রাজপুতদের বললো তোমরা যা দাবি চাও তাই দিব, আসলে তোমরা আমাদের সাথে মিশে যাও। যার ফলে উনি 1562 সালে রাজপুত নীতি প্রবর্তন করেন। এখানে অনেক সুযোগ সুবিধা দেয়। তীর্থকর জিজিয়া কর তিনি আরোপ করেন 63-64 সালে। বারবিয়া হচ্ছে আগমন ঘটা, হচ্ছে অভ্যুত্থান ঘটা, অর্থাৎ 12 জন শাসক বলা হয়, মতান্তর যারা বেশি ছিল এই শাসকেরা হচ্ছে অভ্যুত্থান ঘটে এই টাইমে, যে এরা আত্মপ্রকাশ করে। সুবাই বাংলা হচ্ছে আকবর শাসনে। আকবর পড়তে পারতেছি না আমি আর। আচ্ছা, আকবরের সভাকবি ছিল হচ্ছে তানসেন, তার প্রধানমন্ত্রী ছিল টোডারমল, যিনি হচ্ছে ফার্সি ভাষার প্রচলন করেন। আর আচ্ছা, সিন্ধু বিজয় করে 1591 সালে ফতেপুর সিক্রি করা হচ্ছে সম্রাট আকবর। এই আমার মুখস্থ দিয়ে যতদূর কাজ চালাতে পারলাম। আচ্ছা, 15 মিনিট এনাফ, শেষ করে দিতে পারবো। মুঘল সম্রাট জাহাঙ্গীর, আসলে তার নাম ছিল সেলিম। সম্রাট জাহাঙ্গীর স্ত্রীর নাম ছিল নূরজাহান, যার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা।
সম্রাট জাহাঙ্গীর রাজত্বকাল হচ্ছে ভারত আগমন, ইসলাম খান সুবা বাংলা ভারত হচ্ছে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীর আত্মজীবন হচ্ছে তুজুকে জাহাঙ্গীর। আচ্ছা, এই জাহাঙ্গীর এই যে মেহেরুন্নেসার কাহিনীটা এটা আপনারা বলি। এই মেহেরুন্নেসা আসলে খুবই সুন্দরী একজন মহিলা ছিলেন, যার পরিবর্তে জাহাঙ্গীর আসলে খুব পছন্দ করতো এনারা। কিন্তু পছন্দ করলে তো কাজ হবে না, কপালে লেখা তো থাকা লাগবে। যার ফলে এই মেহেরুন্নেসার আর কোথাও বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে এখন সেখানে তার একটা মেয়ে হয়, নাম দেয় হচ্ছে, নাম টাম শোনা লাগবে না, গল্প শোনেন, গল্প শুনে মজা লাগবে না। এখন এই জাহাঙ্গীর করে কি, ওই যে যার সাথে বিয়ে হয় এ হচ্ছে এর আন্ডারের লোক ছিল, তারে একটা যুদ্ধ পাঠায়, কোনোভাবে মেরে ফেলে। মেরে ফেলার পরে এখন যেহেতু যোদ্ধার স্ত্রী, তাকে তো সরকারিভাবে ভরণ পোষণ দিতে হবে, তাহলে চলে আসো। কোথায় আসবে? সরকারি হারেমে বা সরকারি যে শাসন ব্যবস্থা আছে বা যেইখানে থাকে মহল, এর মাধ্যমে একদিন জাহাঙ্গীর দেখে তখন একটা মেলা হইতো, ওইখানে মহিলারা বিভিন্ন ধরনের তেজস পণ্য নিয়ে বিক্রি করতো, আসলে মহিলাদের একটা বাৎসরিক মেলা। তো ওই মেলায় যে জাহাঙ্গীর আবার এই মেহেরুন্নেসাকে দেখতে পায়, এবং দেখতে পেরে তার পুরনো যে বাসনা যে আসলে মেহেরুন্নেসাকে বিয়ে করব, ওইটা তার জেগে ওঠে, এবং তখন এই জাহাঙ্গীর তাকে বিবাহ করে। এবং পরবর্তীতে এই জাহাঙ্গীর আত্মজীবনী তুজুকে জাহাঙ্গীর এইটাই নিয়ে লেখা, আসলে ভিতরে আরও কাহিনী আছে। এবার হচ্ছে শাহজাহান। এবার এই যে মেহেরুন্নেসার একটা ভাই ছিল, বুঝছেন, এই ভাইয়ের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে মমতাজ মেহেল। আর এই যে এনার যে একটা মেয়ে ছিল, যে আগের ঘরে যার স্বামীকে মেরে ফেলায়, সেই স্বামীর আরেকটা মেয়ে ছিল, অর্থাৎ ওই যাকে নিয়ে 19 বছর স্বামী সব মেয়ের বয়স মেয়ে নিয়ে বিবাহতে আবদ্ধ হয়। তো ওই মেয়ের স্বামীর নাম ছিল হচ্ছে শাহরিয়ার। তো এই শাহরিয়ার আর শাহজাহানের যুদ্ধ হয়, এবং যার মাধ্যমে এই সম্রাট জাহাঙ্গীর আসলে খুব কষ্ট পায় বলতে কি, যে আমার এত কষ্টের শাসন ব্যবস্থা, আমার সন্তানরা এই শাসন ব্যবস্থার জন্য জীবন দিয়ে দিবে, এর কারণে আসলে তিনি মারা যান। বলা হয়ে থাকে যে এই কারণেই তিনি মারা যান। তো দ্রুত শেষ করি, যেহেতু আরেকটা শাসক আছে শাহজাহান দিয়ে আমরা আওরঙ্গজেব দিয়ে শেষ করে দেব। যাই হোক, এবার সম্রাট শাহজাহান প্রিয়তম মমতাজ মেহেল ময়ূর সিংহাসনে। আচ্ছা, মমতাজ মেহেল যে আমরা জানি যে মমতাজ মহল বা যা ভারতে আছে, এইটা কেন করা হয়? যে ভালোবাসা নিদর্শন স্বরূপ, তাই তো। এখন এই দিল্লিতে অবস্থিত এই লাল কিল্লা নির্মাণ করে শাহজাহান, তারপর হচ্ছে দিওয়ানে বা সম্রাট শাহজাহান ওস্তাদ ঈশা খাঁ, তার বাল্য নাম ছিল হচ্ছে খুররাম, এবং স্ত্রীর প্রতি ভালোবাসা তাজমহল নির্মাণ করেন, যার কারণে তিনি 22,000 মানুষ হত্যা করে এবং 20,000 কর্মকর্তা অর্থাৎ যারা কাজ করে তাদের হাত কেটে দেয়। তাহলে কি ভালোবাসা, যার কারণে 42,000 মানুষের জীবন চলে যায়। সম্রাট শাহজাহান হচ্ছে পঞ্চম শাসক, তারও নির্মাণকার হচ্ছে বলদেব দাস নাম ছিলেন। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, ময়ূর সিংহাসন ও কোহিনুরও তার টাইমে। কোহিনুর হীরা সম্পর্কে একটা জিনিস লিখে রাখেন, যে এই কোহিনুর হীরা যেই শাসকের কাছে গেছে সেই শাসকের শনি লাগছে, অর্থাৎ এইটা যেই শাসকই নিছে, লুট করে নিক যে করে নিক, ওর ব্যাড টাইম শুরু হয়ে গেছে। ময়ূর সিংহাসন লুণ্ঠন করা হচ্ছে নাদির শাহ পারস্যের। কোহিনুর হীরা বর্তমানে হচ্ছে ব্রিটেনের রানীর ওই যে মুকুটে। শালমার উদ্যান হচ্ছে নির্মাণ করা হচ্ছে আমাদের সম্রাট শাহজাহান, আগ্রার জামা মসজিদ শাহজাহানের। পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করে সম্রাট শাহজাহান, এবং শস্য ভান্ডার আখ্যায়িত করা হচ্ছে বার্নিয়ার। আচ্ছা, সম্রাট শাহজাহান এবং অন্যান্য মুঘল শাসক দিয়ে আমরা শেষ করে দিব। শিয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আমাদের নওরে ও নিষিদ্ধ করার সময় আরঙ্গজেব হচ্ছে একটু মুসলিম টাইপের কবি ছিলেন। মুসলিম বলতে একটু ধার্মিক টাইপের, আরাধনা বেশি করতেন, যার ফলেতে সম্রাট আকবর কর্তৃক বিলুপ্তকৃত জিজিয়াকার ও তীর্থকর তিনি আবার আনেন, এবং দারা কনিষ্ঠ ভাই মুরাদকে তিনি হত্যা করেন, অর্থাৎ তার দুইটা ভাই ছিল হচ্ছে দারা এবং কনিষ্ঠ ছিল মুরাদ। এই ব্যাখ্যা আপনাদের শোনা লাগবে না, খুব অনেক ব্যাখ্যা। আচ্ছা, ভ্রাতৃযুদ্ধে জাহানারা ও রওশনারা সমর্থন করে দারা শিকরকে, এবং আওরঙ্গজেবের পক্ষে তার দুইটা বোন ছিল, একটা হচ্ছে জাহানারা এবং রওশনারা। এই জাহানারা করা হচ্ছে দারা শিকরকে অর্থাৎ তার বড় ভাই, আর আওরঙ্গজেব করা হচ্ছে আওরঙ্গজেবকে করা হচ্ছে রওশনারা, এবং এই মুরাদও করা হচ্ছে আওরঙ্গজেবকে। কিন্তু এই মুরাদ হচ্ছে আসলে মাতাল ছিল, মদের নেশা নারী নেশা লুপ্ত থাকতো, যার ফলে তাকে পরবর্তীতে সহজে হত্যা করা যায়। আচ্ছা, জিন্দাপীর বলা হয়েছে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলা শাসনকর্তা ছিল শায়েস্তা খান হয়তো বা তার মামা মনে হয়। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে আলমগীর নামক তরবারি, যার নাম শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে রেঙ্গুনে আপনার
পুনর্বাসন করা হয়েছে 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণে, এবং দ্বিতীয় বাহাদুর শাহ মারা যাওয়া হচ্ছে 1862 সালে। তো এই ছিল হচ্ছে আমাদের মুঘল শাসন। এবং পরবর্তীতে দিন যখন আমি জিজ্ঞেস করবো যে কতদূর পড়াইছেন, একটু আমার মনে করা দিন যে স্যার এই যুগ পড়াই, এই অবধি পড়াইছেন। এখন কথা হচ্ছে হোমওয়ার্ক কী। হোমওয়ার্ক হচ্ছে এই 6টা যে মুঘল শাসক পড়াইছি এদের পড়বেন, পড়ে স্ক্রিন শেয়ার অফ হয় না কেন, আপনার মতে এই শাসকগুলোর যেটা বেস্ট মনে হয়, বা ধরেন 5টা 6টা 10টা পয়েন্ট আপনি যা লেখেন 6টা শাসকের লিখবেন। পাশাপাশি অন্যান্য যেগুলো পড়াইছে, অর্থাৎ অন্যান্য যে শাসকগুলো পড়ছি এদের ভিতর দেখবেন কেউ কোনো জিনিসে অন্যতম আছে, জাস্ট তাদের ওইগুলো একটু ব্যাখ্যা করে দিবেন। হোমওয়ার্কটা মেইন হচ্ছে মুঘল বেসড, আর উপরে হচ্ছে যেগুলো আপনার টপ অর্থাৎ যে জিনিসগুলো আমার বেস্ট অফ দ্য বেস্ট, যে এই জিনিসটা তিনি প্রথম শুরু করছেন, এই জিনিসটা তিনি প্রচলন করছেন, এই বংশে তিনি গোড়াপত্তন করছেন, এটা এই সালে হয়েছে, অর্থাৎ এইগুলো একটা জায়গায় নোট করবেন। জাস্ট এটা হচ্ছে আপনি নোট করছেন, এই জিনিসটা আমাকে পাঠাবেন। তো এই ছিল আজকের ক্লাস। আমি ক্লাস শেষ করে পিডিএফ দিয়ে দিচ্ছি। আর আজকে ক্লাসে অ্যাটেন্টিভ থাকার জন্য ধন্যবাদ। আর আগের দিন যা বলছি আসলে যদি কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত। ওই দিন আমি ক্লাসে ঢুকে যেমনি আপনাদের রেসপন্স করেন নাই বা যেভাবেই যা ছিলেন, তো ওইটা দেখে আমারও একটু মেজাজ গরম হয়ে গেছিলো। যাই হোক, তো পরবর্তীতে অনেকে ইনবক্সে অনেকে বলছেন, আমিও রিপ্লাই দিছি। তো পরবর্তী ক্লাসগুলো রেগুলারই হবে, যেইভাবে হোক, যত কেউ না শেষ করলে আমি করে দিব। একান্ত যদি ফুল ফাংশন ওয়াইজেও যদি সব অফ হয়ে যায়, তাও আমি আপনাদের সম্পূর্ণ ক্লাস শেষ করে দিব। তো এই ছিল আজকের ক্লাস। ভালো থাকেন।